আমি একজন নাম বলবো না, যিনি মন্ত্রী বর্তমানে, ওনার কাছে গিয়েছিলাম এই দুঃখ কষ্টের কথা বর্ণনা করার জন্য। জঘন্যতম আচরণ করে আমাকে তাড়িয়ে দিয়েছে। কোনো এমপি মন্ত্রী কাউকে ফোন দিয়ে পাইনি। যে পার্টির জন্য জীবন যৌবন বিসর্জন করেছি, যে দেশের তৃণমূলতমই মা আমাকে ইসাক সরকার বলে ডাকতে, কিন্তু আমি আসলে এই দলটি করতে পারলাম না, আমাকে করতে দেওয়া হয় নাই। প্রতিনিয়ত আমার পরিবার কিন্তু আমার কাছে বলে রাজনীতি ছেড়ে দাও। যদি বিএনপি এই ধারার উপরে যদি না থাকে, তাহলে আবার জনগণ কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। এনসিপির কারণে আজকে আমি ইসাক সরকার নিঃশ্বাস নিতে সক্ষম হচ্ছি। 5 তারিখের পর আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলো আমার দলের লোকজন। তো যারা পার্টিকে এই সময় বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিল, আজকে তারাই দায়িত্বে আছে। আপনার পরিচয়টা আসলে কয়েকদিন আগেও আমরা ছাত্রদল বা যুবদল হিসেবে দেখেছি। এখন আপনি ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক, নতুন পরিচয়, কেমন লাগছে? আসলে বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আনন্দময়। কারণ দীর্ঘদিনের পথ চলা, প্রায় 30 বছর যে দলটির সাথে আমি বসবাস করেছি, আমার রাজনৈতিক কর্মময় জীবন শুরু করেছিলাম, সেই স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে শুরুটা অত্যন্ত কষ্টদায়ক ছিল। যদিও 96 সালের প্রথমই যখন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তখন ছাত্রদলের সভাপতি, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি সুমনকে ড্রিল মেশিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছিল আমার বাক্সাদের পথ চলা। নতুন একটি দলে যোগদানের প্রথম দিনে সরকার পতন বা সরকার হটানোর যে ঘোষণা, এবং এটা কিন্তু বিভিন্ন মহলে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। এটা আসলে আপনার ব্যাখ্যাটা কেমন ছিল? আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণবিপ্লবের মধ্য দিয়ে কিন্তু আমরা এটা শাসন ব্যবস্থা ফিরে পেয়েছি। আমরা চাই যে বিগত দিনে যে শাসন ব্যবস্থায় দেশ পরিচালিত হতো, হত্যা, খুন, গুণ, রাহাজানি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এইগুলি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যে এইখান থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসুক, তাদের রাজনৈতিক পরিকল্পনা থাকবে স্বচ্ছ, জনগণ যেখানে নির্যাতিত হবে না, নিপীড়নের শিকার হবে না। সেই কথার প্রেক্ষিতে আমি বলেছিলাম, যেহেতু 1400 ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে শহীদদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আজকে শাসন ব্যবস্থা বিএনপি পেয়েছে। বিএনপিকে জনগণ ভোট দিয়েছে এবং গণমানুষের 70% জনগণ হা ভোটে রায় দিয়ে তাদেরকে পাঠিয়েছে সংসদে, এবং 70% মানুষ চেয়েছিল পরিবর্তন, একটা রাজনৈতিক পরিবর্তন, যেটাকে নিয়ে সামনে রেখে আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি। যদি বিএনপি এই ধারার উপরে যদি না থাকে, তাহলে আবার জনগণ কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে, এবং জনগণ কিন্তু রাস্তা নামলে আবার এই ফ্যাসিবাদের মতো কিন্তু পতন ঘটতে সময়ের ব্যাপার লাগবে। আমি এই কথাটাই অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছি। নির্বাচনের সময় আপনাকে বহিষ্কার করা হয়, এরপরে বহিষ্কার তো হলেন, এরপরে কি দলের পক্ষ থেকে দলের সাথে আপনি যোগাযোগ করেছিলেন, অথবা দল আপনাকে কি কোনো আশ্বাস দিয়েছিল যে আপনার এই পদটা ফিরিয়ে দেওয়া হবে বা বহিষ্কারাদেশ তুলে নেওয়া হবে? দেখুন, আমি কেন বহিষ্কার হলাম এটা আগে প্রথমে জানা দরকার। আমি আমার সারা দেশবাসী, দেশের আমার শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, সহানুভূতি যারা আছেন, শুভাকাঙ্ক্ষী সবাইকে বলতে চাই, আমি একটা বিশেষ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই এলাকায় একজন প্রার্থী যাকে দেওয়া হয়েছিল, উনি এই এলাকার ছিলেন না, উনি পার্শ্ববর্তী একটা এলাকায় ছিল। যাই হোক, যেখান থেকে আনুক, দল যাকে মনোনয়ন দিয়েছিল আমরা সাধুবাদ জানিয়েছিলাম, প্রথমে ধন্যবাদ জানিয়েছিলাম। এর পরবর্তীতে আমাদের যে 5 জন প্রার্থী এই এলাকা থেকে বিদ্রোহী যারা করেছিলেন, তখন আমরা শপথ নিয়েছিলাম কোরআন শরীফে হাত রেখে, যে আমরা এই প্রার্থীকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছি। এবং সেই আন্দোলনটা ছিল স্বাভাবিক প্রক্রিয়ায়, মানে আপনার কোনো ধরনের ধ্বংসাত্মক বা আক্রমণাত্মক নয়। আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় গণতান্ত্রিকভাবে যে আন্দোলন হয়, সেই আন্দোলনে আমরা সকলেই মিলেমিশে, আমাদের এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা ছিলেন সকলের সাথে কিন্তু আমরা এই আন্দোলনটা শরিক হয়েছিলাম। তো একটা পর্যায়ে সকলকে ডেকে নিয়ে সেখানে আলোচনার মাধ্যমে তাদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করা হয় পার্টি থেকে। একমাত্র আমাকেই তখন ডাকা হয়নি, যার কারণে আমার মনে অনেক কষ্ট ছিল, তীব্র একটা ব্যথা ছিল, যে দলের জন্য এত জীবন কষ্ট করলাম, জেল জুলুমের শিকার হলাম, আমার অনেক সহযোদ্ধা সহকর্মী গুমের শিকার হলো, আমার ভাতিজা গুমের শিকার হয়ে আছে এখনো, আমরা তাকে এখনো খুঁজে পাইনি। কারাগারে থাকা অবস্থায় আমার বাবা মারা গেলেন, আমার মা মারা গেলেন, আমার পরিবারের উপর দিয়ে ষড়যন্ত্রের বিষাক্ত থাবায় আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ছিল ক্ষতবিক্ষত, রক্তাক্ত। আমার বিরুদ্ধে হুলিয়া ছিল, যখনই আমাকে পাওয়া যাবে তখনই আমাকে সেইখানে হয়তো ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হবে, না হলে গুম করে ফেলা হবে। এবং পরবর্তীতে যখন আমাকে অ্যারেস্ট করা হলো, শেষ পর্যন্ত আমি যেবার 3.5 বছর একটানা কারাগার থেকে জেল খেটে বেরিয়ে আসলাম, তখন আমাকে গ্রেফতারের পর কিন্তু আমাকে 5 দিন গুম করে রাখা হয়েছিল। আমার পরিবার কেউ জানে না কোথায় আমি ছিলাম। আমার পরিবারের পক্ষ থেকে বারবার রিকোয়েস্ট করা হলো, আকুতি মিনতি করা হলো, পার্টি আমার পক্ষে অবস্থান নিল,
তারা জোরালো ভূমিকা রাখলো, 5 দিন পর আমাকে ফিরিয়ে দিতে বাধ্য হলো। তো আমরা চেয়েছিলাম যে আমিও অন্তত আমাকে একটি বার ডাকবে। পার্টি আপনাকে ডাকলো না এবং পার্টির কোনো পর্যায় থেকে আপনাকে যেহেতু অবগত করা হয়নি, এটার পেছনে কি ব্যক্তিগত কারো আক্রোশ বা ব্যক্তিগত কোনো কোন্দল ছিল অবশ্যই কিনা এটা? অবশ্যই পার্টির একটি সিন্ডিকেট চক্র যারা আছে, যারা তৃণমূলের নেতাকর্মীদেরকে আগে বাড়ার সুযোগ করে দেয় না, অবশ্যই তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি মনে করি সেদিন আমাকে ডাকা হয়নি বা ডাক দেওয়া দেওয়া প্রয়োজনীয়তা অনুভব করেনি, এই সিন্ডিকেট চক্রে আমাকে সেখানে যেতে বাধ্য করেনি এবং আমাকে বাধাগ্রস্ত করেছে। এই কারণে আমি হয়তো সেদিন আমাদের মাননীয় আজকের প্রধানমন্ত্রী যিনি আছেন জনাব তারেক রহমান সেদিন আমাকে হয়তো ডাকেননি, নাহলে আমাকে ডাকলে আমি অবশ্যই সেদিন বসে পড়তাম। এটা আমি যে পার্টিকে লালন করি, যে পার্টিকে ধারণ করি, যে পার্টির কারণে আমার জীবন যৌবন বিসর্জন দিয়েছি, আমার পরিবারের জীবন যৌবন বিসর্জন দিয়েছে, আমি কেন সেই পার্টির প্রতি আমার বিমাতাসুলভ আচরণ থাকবে? আমাকে অবশ্যই ডাকলে আমি সেদিন অংশগ্রহণ করে আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়াতাম। আমার কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো, বেদনার কথাগুলো আমি বলে সেখান থেকে সরে আসতাম। কারণ যে প্রার্থী এখান থেকে নির্বাচন করেছিল ওনারা আমার বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণ করেছিল। আমার উপরে কিছুদিন আগে হামলা হয়েছিল, আমার উপরে 2 বার হামলা করা হয়েছে আমাকে হত্যা করার জন্য। আমার বিশ্বাস যে আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম। আমি পার্টির কাছে অনুরোধ করেছি, যারা আমার উপরে হামলা করলো তাদেরকে পার্টি একবার শোকজও করলো না, যে একটি সিনিয়র নেতার উপরে হামলা করলে যে পার্টি অন্তত শোকজ করে, বহিষ্কার তো পরের কথা, তাকে তো অন্তত শোকজ করে জিজ্ঞাসা করবে যে কেন তার উপরে হামলা করা হলো। এই শোকজটি পর্যন্ত করা হলো না। 5 তারিখের পর আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলো আমার দলের লোকজন। আমার এই দলের লোকজন যারা তৃণমূলের কিছু আছে, যারা অনুপ্রবেশকারী, তারা এই 5 তারিখের পর আমার এবং আমার পরিবারের মানে বেঁচে থাকাটাকে একেবারে তারা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বিভিন্ন ভাবে তারা আমাদেরকে হয়রানি করছে, পত্রিকার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যেভাবে আমাকে এবং আমার পরিবারকে হেনস্থা করছে, এই সমস্ত কারণে আমাকে বাধ্য হয়ে আমি কোনো বিচার পাইনি। আমি কোনো বিচার দেওয়ার বারবার চেষ্টাও করেছি, আমি সেই পর্যন্ত যেতে পারিনি। আমাকে অনেক নেতার কাছে, অনেক এমপি মন্ত্রী যারা আছেন, আমি একজন নাম বলবো না, যিনি মন্ত্রী বর্তমানে, ওনার কাছে গিয়েছিলাম এই দুঃখ কষ্টের কথা বর্ণনা করার জন্য, যে আমার উপর অত্যাচার হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উনি আমাকে অনেক জঘন্যতম আচরণ করে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার সেই থেকে অনেক কষ্ট পেয়েছি, আমি জীবনে অনেক দুঃখ পেয়েছি। সেই ভারাক্রান্ত হৃদয়ে আমাকে ফিরে আসতে হয়েছিল। যে মন্ত্রীর কাছে, বর্তমান মন্ত্রী যে নেতার কাছে গিয়েছিলেন, বিএনপি শীর্ষ নেতার কাছে, উনি আসলে আপনার কথাগুলো শুনেছে বা উনি কি এটা সমাধানের জন্য কোনো প্রক্রিয়া? উনি আমার কথা প্রথমে শুনতেই চাননি। আমি তখন ওনাকে রাগ করে, আমি নিজেই রাগ করে বললাম যে কেন আপনি আমার কথা শুনবেন না? আমি তো এই দলের একজন কর্মী, আপনি আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, আমি একটা বিপদে পড়তেই পারি, অথবা আমার দ্বারা একটা যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। আপনি একটু আমার কথাটা শুনুন, যাচাই বাছাই করুন। যদি আমি অপরাধী হয়ে থাকি তবে অবশ্যই আপনি আমাকে শাস্তি দিবেন, আর যদি আমি অপরাধী না হয়ে থাকি অবশ্যই এর বিচার আপনাকে করতে হবে। আমি আমার উপর যে মামলা হয়েছিল এই মামলার জন্য ওনার কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে এমন তির্যক ভাষায় আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি সেদিনের এই দুঃখ কষ্ট আমি ধারণ করতে আমরা পারিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আপনি দীর্ঘ সময় জেলে ছিলেন, দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। আপনাকে যিনি আসলে আপনার কথা শুনতে চাননি, তার সাথে আপনার আসলে আন্দোলন সংগ্রামের সময়গুলো কেমন ছিল এবং যোগাযোগটা কেমন ছিল, এবং তারা আন্দোলনের জন্য আপনাদেরকে ডেকেছিল কিনা? উনি তো আমাদের দিকে আন্দোলন সংগ্রামের সমস্ত উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, ওনার ডাকেই তো আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এবং উনি যে সেদিন এই দুর্ব্যবহার আমার সাথে করবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। একজন শ্রদ্ধাভাজন নেতা, যাকে অনুসরণ করে আমি রাজনীতি করতেছি, উনি আমাকে এইভাবে তাড়িয়ে দিবেন আমি সেটা নিতে পারিনি। এছাড়া 5 তারিখের পর আমার উপর 2 বার হামলা করা হলো, আমি কোনো বিচার পাইনি। এটা কারা ছিল, আপনি কি এটা ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন? যারা আমার উপরে হামলা করেছে বিএনপির একটি অংশ, যারা এখনো আমাকে এই দল থেকে বিতাড়নের করার জন্য যারা দায়ী, তারাই আমার উপরে হামলা করেছে। এবং আমি বিচার চেয়ে বিচার পাইনি। আমি মহানগরকে কথা জানিয়েছি, আমার উপরে যে হামলা হলো আপনি বিচার করেন, ওনারা কোনো বিচার করেননি। ইভেন কি একটা শোকজ লেটার পর্যন্ত দেয়নি। তাহলে আজকে এই দিনটা তো আসতে হতো না, এতদিন এই পর্যন্ত আমাকে আসতে হতো না, এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। আমরা তো পার্টির প্রতি শ্রদ্ধা, আমাদের পার্টির প্রতি ভালোবাসা এবং আনুগত্য সবই এখনো আছে আমার প্রতি, আমি পার্টির প্রতি আছে। কারণ আমরা 30টি বছর যেত, আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এই পার্টির প্রতি আমি ব্যয় করেছি। আমার সন্তানদেরকে আমি সময় দিতে পারিনি, আমার স্ত্রীদেরকে আমি সময় দিতে পারিনি। তারা সারা জীবন এই 30টি বছরই তারা আমার কাছ থেকে বাইরে ছিল, কারণ আমার বিরুদ্ধে এমন হুলিয়া ছিল আমাকে দেখা মাত্র গুলি অথবা আমাকে মেরে ফেলা হবে, এই ধরনের ষড়যন্ত্র ছিল। মিটফুট হত্যাকাণ্ডে আপনার নাম এসেছিল এবং পরবর্তীতে আসলে এটা আমরা সবাই জানি আপনার নামটা কিভাবে এসেছিল।
এইটা আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে যেটা অবশ্যই দেখুন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাৎক্ষণিকভাবে। তারা আমাকে এই ঘটনার সাথে জড়ানোর একটা অংশ, যারা আমার বিরুদ্ধে এর আগে হামলা করেছিল তারাই এই ঘটনার সাথে আমাকে জড়ানোর চেষ্টা করেছিল। পার্টির হাইকমান্ড কিন্তু নিজেও এটা তদন্ত করেছে। আমার কাছে এসেছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ভাই, তখন আমাকে এসে জিজ্ঞেস করলেন, ইসাক তুমি কোথায়? আমি বললাম আমি বংশালে আছি। বললো উনি যে আমি দাঁড়াও, তুমি আসতেছি আমি। তো উনি আর আসেননি যদিও। তো উনি বলেছিলেন যে তোমাকে নিয়ে মিটফোর্ডে যাবো, এই যে দুর্ঘটনা ঘটেছে। আমি তাৎক্ষণিকভাবে বলেছি আসেন। আমার যদি সৎ সাহস নাই থাকতো, হত্যাকাণ্ডের পর দিন কেন আমি এখানে যেতে চাইলাম? এবং এই হত্যাকাণ্ডের সাথে আমার ন্যূনতম কোনো ধরনের যোগাযোগ নেই, সম্পৃক্ততা নাই। আমি জানিও না কে কার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো আমাকে এই হত্যাকাণ্ডে জড়ানোর জন্য আমাদের প্রতিপক্ষ যেভাবে আমার উপরে হামলে পড়েছিল, পত্রিকার মাধ্যমে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে আমার নাম মামলায় ঢুকানোর জন্য যে ধরনের চেষ্টা তারা তদবির করেছে, অর্থ ব্যয় করে তারা আমাকে এই মামলায় ঢুকানোর জন্য অনেক চেষ্টা করেছে। পার্টি অফিস থেকে রিজভি ভাই বোধহয় আপনাদের যুগান্তর অফিসে ফোন করেছিলেন যে আমরা তদন্ত করে দেখেছি ইসাক সরকার তো এই মামলার সাথে জড়িত না, কেন তার নাম দিয়ে এখানে পার্টিকে তোমরা ছোট করছো? তো যারা পার্টিকে এই সময় বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিল, আজকে তারাই দায়িত্বে আছে। সেই সমস্ত অনুপ্রবেশকারীরা আজকে দায়িত্ব পালন করছে, অথচ আমরা ইসাক সরকার এখন ভিলেন হয়ে গিয়েছি। তো পার্টি যদি তখন তদন্ত করতো যে কারা এটার সাথে জড়িত, কি কারণে ইসাক সরকারকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু আজকে আমি ইসাক সরকারকে হয়তো এই অবস্থানে দেখা যেত না। যাই হোক, আমি অনেক চেষ্টা করেছি এই দলের আদর্শের সাথে থাকার। আমি কোনো ন্যূনতম বিচার পাইনি। এই একটা প্রতিপক্ষ যারা রাজনীতিতে বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, তারা আজকে পার্টির মধ্যে এসে অনুপ্রবেশকারী হয়ে তারা পার্টির মধ্যে ঢুকে 5 তারিখের পর সমস্ত কিছু দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা একক আধিপত্য বিস্তার করতে গিয়ে আজকে আমার উপরে নিশানা করে আমাকে এখান থেকে তারা বের করার জন্য, এবং আমাকে আজকে যে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হলাম, এই ক্ষতিগ্রস্ত একমাত্র দায়ী তারাই। তাদের কারণে আজকে আমাকে এই পার্টি থেকে হয়তো সরে যেতে হয়েছে। আপনি বলছিলেন যে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন। আপনি দীর্ঘ সময় ধরে যার সাথে রাজনীতি করেছেন তার কাছে গিয়েছেন এবং দলের হাইকমান্ডকে জানানোর চেষ্টা করেছেন। এনসিপিতে যোগদানের ব্যাপারটা, এনসিপি থেকে কি আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল নাকি হ্যাঁ, আপনি? আমি পার্টিকে বারবার অনুরোধ করেছি যে আমাদেরকে, যেহেতু আমি একজন রাজনৈতিক দলের কর্মী, আমার কাজই হলো জনগণের সেবা করা। আমি আমার অবস্থান থেকে সারা জীবন, যতদিন রাজনৈতিক কর্মময় জীবন, আমি জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। কোনোদিন উচ্চাকাঙ্ক্ষা ছিল না, উচ্চবিলাসিতাও ছিল না। আমি নিজে জনগণের সেবায় সকল সময়, এই এলাকা পুরাতন ঢাকায় আপনারা খোঁজ খবর নিয়ে দেখলে জানতে পারবেন, আমি যে কোনো মানুষের বিপদে, যে কোনো মানুষের সহানুভূতিতে আমি সবার আগে গিয়ে দাঁড়াতাম। এই কারণে এই এলাকার জনগণ এখনো আমাকে ভালোবাসে, পছন্দ করে। তারা জানে যে তাদের ইসাক সরকার কোনো অন্যায় করতে পারে না। আমি জেনে বুঝে কোনোদিন ইনশাল্লাহ কারো ক্ষতি করার চেষ্টা করিনি। আমার আল্লাহ সাক্ষী আছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি উনার উপর বিশ্বাস রেখে বলতে পারি যে আমি কোনোদিন কারো জেনে বুঝে কারো বিরুদ্ধে কোনো ক্ষতি করার চেষ্টা করিনি। তারপরে আমার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, এনসিপি আমাকে বারবার আমার কাছে এসেছেন ওনারা, আমিও ওনাদের সাথে কথাবার্তা বলেছি উভয়ের সম্মতিতেই। আমি যখন দেখলাম যে এনসিপিতে ঢুকার আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে কিন্তু এই হাইপটা তোলা হয়েছিল, বিভিন্ন পত্রিকা মিডিয়াতে এটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, তখনও আমি চেষ্টা করেছি পার্টির নেতৃবৃন্দের কাছে যে আপনারা অন্তত আমাকে একটু, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। তো আমি অনেক চেষ্টা করে কারোর সাথে আমি রেসপন্স পাইনি, কোনো এমপি মন্ত্রী কাউকে ফোন দিয়ে পাইনি। ইভেন কি এমপি মন্ত্রীদের পিএসদেরকে পর্যন্ত আমরা ফোন দিয়ে আমাদের দুঃখের কথা জানানোর চেষ্টা করেছিলাম, কারোর কাছ থেকে আমি সহানুভূতি পাইনি। বিধায় আমাকে যেহেতু রাজনীতি করতে হবে, আমি তো একজন রাজনীতিবিদ, আমি একজন কর্মী রাজনীতির, আমার কাজ হলো সেবা করা। সেই মন মানসিকতা নিয়ে আমি চিন্তা চেতনা থেকে বাধ্য হলাম যে আমি যেখানে কাজ করার সুযোগ পাবো আমি সেখানে গিয়ে কাজ করব। এই কাজের প্রক্রিয়ার অংশ হিসাবে আমি এনসিপিতে প্রবেশ করলাম। আর এনসিপি যেহেতু আমার একটা পছন্দের দল, এই কারণে যে এনসিপির কারণে আজকে আমি ইসাক সরকার নিঃশ্বাস নিতে সক্ষম হচ্ছি। আমি আজকে হয় আমাকে জেলে থাকতে হতো, না হয় আমাকে ফাঁসির দড়িতে ঝুলে আমাকে হত্যাকাণ্ডের শিকার হতে হতো, এই ফ্যাসিবাদ যদি বাংলাদেশের মাটিতে কায়েম থাকতো। তো এনসিপির কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছি। এনসিপির মাধ্যমেই আমি আবার চাই যে জনগণের কাছে যে জনগণের সেবা করতে। কারণ এনসিপির মাধ্যমেই আমি ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল, আমি প্রথম থেকেই আমি ছাত্রদের সাথে একাত্মতা হয়ে, আমি যখন দেখলাম আমার সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আমার ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীদের উপর গুলি চালাচ্ছে, আমি কোনো নির্দেশনা না মেনে উপেক্ষা করি
আমি আমার ব্যক্তিগত ইচ্ছায় সেদিন ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে আন্দোলনে শরিক হয়েছিলাম। এটা আমার নিজের অন্তরের যে ব্যথা কষ্ট, সে থেকে কিন্তু আমি যখন দেখলাম যে এই ধরনের অত্যাচার হচ্ছে, চিন্তা করুন 1400 ছাত্র এবং জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, 26,000 ছাত্র জনতা আছে পঙ্গুত্ববরণ হয়ে গিয়েছে, আপনার 600 ছাত্রছাত্রী অন্ধত্ব বরণ করেছে। এত বড় একটা বিপর্যয়ের পর যদি দেশে সংস্কার না হয়, পরিবর্তন না হয়, তাহলে তো জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে বলে আমি মনে করি। তাই আমি আমার প্রাণের সংগঠন, যে সংগঠনের সাথে দীর্ঘ 30টি বছর আমি সময় দিয়েছি, জীবনের শ্রেষ্ঠ সময়গুলি কাটিয়েছি, আমি পার্টিকে অনুরোধ করব যে আপনাদের যে আমাদের যে জুলাইয়ের যে একটা অভ্যুত্থানের পর যে আপনার পরিবর্তনের যে কথা ছিল, সেই পরিবর্তনগুলো আপনারা এখনো সময় আছে, সকল দলকে সাথে নিয়ে আপনারা সংস্কারের মাধ্যমে এই পরিবর্তন আনবেন, তবেই এদেশের জাতি মুক্তি পাবে, এদেশের জনগণ নিঃশ্বাস নিতে পারবে। এদেশের জনগণ আর ফ্যাসিবাদের কায়দায় দেখতে চায় না। বিগত ফ্যাসিবাদ যে অন্যায় করেছে, জুলুম করেছে, এই বিএনপি আমার প্রাণের সংগঠন, বিএনপিও এই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হন, এটা এদেশের জনগণ চায় না। আপনি এনসিপির আহ্বায়ক হয়েছেন দক্ষিণের, আপনি কি নির্বাচন করতে চান সিটি কর্পোরেশন, কিংবা আপনাকে নিয়ে এনসিপির আসলে পরিকল্পনাটা কি এখন পর্যন্ত? কারণ আপনি যেহেতু দীর্ঘ সময় ধরে রাজনীতি করেন, যোগ দিয়েছেন এনসিপিতে, আপনার সাথে নিশ্চয়ই কথা হয়েছে যে আপনাকে কোথায় রাখবে, বা আপনার প্রত্যাশার কথাগুলো বলেছেন যে কিভাবে আপনি মানুষের পাশে থাকতে চান। দেখুন, নির্বাচন এটা সেটেল ইস্যু। আমাদের মুখ্য সংগঠক আসিফ, উনি নির্বাচন করবেন, এটা সেটেল ইস্যু। আমি তো আর নির্বাচন করার জন্য এনসিপিতে এখানে আসিনি। আমি একজন সংগঠক হয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য, এবং বিএনপি যেখানে ভুল করবে সেই ভুলগুলি ধরায় দেওয়ার জন্য প্রয়োজনে আমরা আমাদের ভূমিকা পালন করব, এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য যেটা করণীয় আমি সেটাই করব। নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, আমার কোনো ইচ্ছা নেই। যেহেতু আসিফ নির্বাচন করবেন, ওনাকে আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা ইনশাল্লাহ পুরাতন ঢাকায় আমরা সমস্ত ইউনিটগুলোতে শক্তিশালী করে প্রথমে সংগঠনকে গুছাবো, এরপর আমরা নির্বাচনের দিকে অগ্রসর হব। যদি সিটি কর্পোরেশন নির্বাচন হয়, আমি আপনার বাসায় আসার রাস্তাতেই আপনি যে অফিসটিতে বসতেন, বিএনপির অফিস পুরান ঢাকার, ওই অফিসটিতে আপনি বসতেন, এখন আর আপনি বসেন না। বসি না, এই এবং- অফিসটা দখল করে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি ওখানে বসতেন এবং আমি জিজ্ঞেস করছিলাম যে এটা ইসহাক সাহেবের অফিস কিনা, তো বলছিল যে এটা আসলে উনি বসতেন একটা সময়, উনি তো এনসিপিতে যোগদান করছে, এই জন্য উনি আর এখানে বসেন না, এরকমটা আমি শুনেছি। এই যে নির্বাচন হবে, ধানের শীষের প্রার্থী একদিকে থাকবে, আপনি এনসিপি হয়ে, অনেক পরিচিত মানুষ আপনার আছে, পরিবেশটা আসলে মুখোমুখি দাঁড়ানো হবে কিনা, বা কিভাবে ফেস করবেন? দেখুন, এই এলাকার সাধারণ মানুষ রাজনীতির বিষয়ে একটা বিভিন্ন মত পথের বিষয় আছে। এখানে আওয়ামী লীগের অনেক সহযোদ্ধা সহকর্মী আছে, আপনার সমর্থন আছে, বিএনপির সহযোদ্ধা সহকর্মী সমর্থক আছে। এখন নতুন করে মাত্রা শুরু হলো, যেখানে এনসিপি নতুনভাবে আঙ্গিকে এখানে আবার রাজপথে নামবো। আমরা আমাদের ব্যক্তিগত ভালোবাসা দিয়ে সাধারণ জনগণের মন জয় করে ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা চাই যে নির্বাচনটা একটি উৎসবমুখর পরিবেশে হোক, যেভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের আগামী নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনটাও উৎসবমুখর পরিবেশে হবে। আমরা সকল রাজনীতিবিদদের প্রতি সম্মান প্রদর্শন করব, সকলেই সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। এবং আমরা বিশ্বাস করি এবার এনসিপির যে আপনার বসন্ত শুরু হয়েছে, এই বসন্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হব। আমি যেমনটি বলছিলাম যে আপনার এই এনসিপিতে যোগদানের পরে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে পোস্ট দিচ্ছেন, আপনার সাথে কাটানো সময়গুলো তুলে ধরছেন, আক্ষেপ করছেন। অধিকাংশ পোস্টে আক্ষেপ করতে দেখেছি। আসলে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমি আমার সকল সহযোদ্ধা সহকর্মী শুভানুধ্যায়ী যারা দীর্ঘ 30 বছর যাবৎ আমার কাছে থেকে পাশে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, আন্দোলন সংগ্রামে আমাকে বিভিন্নভাবে প্রেরণা জুগিয়েছেন। আমার অর্ধেক জীবন যেহেতু 10 বছরের মতো আমি কারাবরণ করেছি, সেই কারাবরণের সময় আমার পাশে থেকেছেন। আমি যখন গুমের শিকার হয়েছিলাম তখনও তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই সমস্ত নেতাকর্মীদেরকে বলবো যে আমি আপনাদের কথাটি অবশ্যই বিবেচনা করি, কিন্তু একটুবার ভাবুন যে আমার অবস্থানটা কোথায়। আমাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত করা হয়েছে, আমাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করা হচ্ছে, আমার পরিবার নিয়ে বিভিন্ন ধরনের গালমন্দ করা হচ্ছে। আমি কোনো খান থেকে কোনো
কোনো কিছুর বিনিময়ে আমি কারো কাছ থেকে আমি এর বিচার পাইনি, বিধায় আমাকে বাধ্য হতে হয়েছে যে আমি কি করব। আমি নিজে ডিপ্রেশনে ছিলাম, কারণ একটার পর একটা ষড়যন্ত্র চক্রান্ত, আমার অফিস দখল নেওয়া হলো, আমার উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে, এখন নতুন করে নতুনভাবে আবার মামলা দেওয়া ষড়যন্ত্র হচ্ছে। আমি এই সমস্ত বিচার নিয়ে অনেকের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো ধরনের আশানুরূপ সাড়া পাইনি বলে বোধহয় আমাকে এখানে আসতে বাধ্য হয়েছে। আপনি বলছিলেন ঘুমের কথা, ঘুমের সময়গুলো আসলে কেমন ছিল? দেখুন, আমি যখন গুম হয়েছিলাম, আমি জানি না, আমাকে 5 দিন চোখ বন্ধ করে পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলে রাখা হয়েছিল নির্জন একটা স্থানে। আমি কোনো সাউন্ড পাইনি। প্রতিটা সময় কখন রাত হতো কখন দিন হতো জানতাম না। আমাকে প্রতিটা মুহূর্ত হঠাৎ করে এসে বিভিন্ন বাহিনী, আমি চিনি না, তাদেরকে দেখিয়ে নেই যেহেতু চোখ বাঁধা অবস্থা ছিল, আমাকে বিভিন্ন সময় এসে আমাকে বলতো, প্রস্তুত হও, তুমি কি নামাজ পড়বা? যদি নামাজ পড়তে চাও নামাজ পড়ে নাও, তোমার আজকের জীবনের শেষ দিন। আমাকে নিয়ে তারা বের হতো। বের হওয়ার পর কোথায় নিয়ে যেত? গাড়িতে শুধু আওয়াজ পেতাম, শব্দ পেতাম, আর কোনো কিছুই জানতাম না। তারপরে বিভিন্নভাবে ঘুরে টুরে নিয়ে এসা, জি স্যার বলতেন, স্যার দেখতেছি আমরা, ঠিক আছে স্যার, আবার ওখান থেকে নিয়ে চলে আসতেন আমাকে। খাবার দাবার গুলো কিভাবে খাবার দাবার যখন সময় হতো, তারা জানে খাবার দাবারের সময় তারা আমাকে খাবারের একটা হ্যান্ডকাপ খুলে দিত। আমি বাঁধা অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় আমাকে খেতে হতো। আমি খাওয়া দাওয়া করে আবার আমাকে হাত পা বেঁধে রাখতো, ফেলে রাখতো। অনেকভাবে টর্চারিং করছে। আর প্রতিটা দিনই, প্রতিটা সময় আমাকে একটু পর পর এসেই হাত পা বাঁধা অবস্থায় আমাকে গাড়িতে ওঠাতো, চলো তোমাকে আজকে শেষ দিন। এইভাবে আমাকে প্রতিটা মুহূর্ত, আমি জানি না কোথায় রেখেছিল, মানসিকভাবে যন্ত্রণা, টর্চারিং করেছে। আমার পরিবারের উপর সেদিন অমানসিক নির্যাতন করা হয়েছে। ডিবি অফিসের সামনে আমার পরিবার 5 দিন একাধারে 5টা দিন তারা বসেছিল। বসে থাকার পর তাদের উপরে ডিবি পুলিশ টর্চারিং করেছে, বলছে এখানে ইসাক সরকার নামে কাউকে ধরে আনা হয়নি, আপনারা অন্যখানে যান। এইভাবে নির্যাতন করা হয়েছে। অতঃপর আন্দোলন সংগ্রামে সারা দেশব্যাপী ছাত্ররা আন্দোলন করেছে। আমাদের মাননীয় আজকের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান খোঁজ খবর নিয়েছেন, বিধায় আমি সেদিন সেই যাত্রা থেকে আমাকে তারা ফিরিয়ে দিয়েছিল। আপনি আলোচনায় এসেছেন বিশেষ করে দীর্ঘ সময় জেলে থাকার কারণে। আপনি অনেকটা সময় ধরে জেলে ছিলেন। ওই সময়গুলো আসলে পরিবারের সাথে যোগাযোগটা কেমন ছিল? স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, কতটা ভয়াবহ দিন পার করতে হয়েছে? দেখুন, আমার জীবনে আমার বাবা মারা গিয়েছিলেন কারাগারে থাকা অবস্থায়। সেদিনগুলোর কথা মনে পড়লে এখন আর নিজেকে ধরে রাখতে পারি না। অনেকে আমাকে নিয়ে ট্রল করছে, কিন্তু তারা জানে না যে ইসাক সরকার আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কি কষ্টটা, নির্যাতনটা ভোগ করতেছে। আমার স্ত্রী, আমি তার সাথে কোনোদিন সময় দিতে পারিনি। আমার স্ত্রী আমার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন আমার স্ত্রী, এই বাসায় আমি জেলখানে আছি, এরপরও আমার বাসায় এসে বারবার কেচি ভাঙার চেষ্টা করছে। আমার পানির লাইন বন্ধ করে দিয়েছে, সুয়ারিজ লাইন বন্ধ করে দিয়েছে। আমার পরিবারকে কি অকথ্য নির্যাতন করেছে, গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরিবারের সাথে যোগাযোগ হতো ঠিক সেই সময় যখন আমি কোর্টে আসতাম। আমাকে প্রতিদিন কোর্টে নিয়ে আসা হতো। আমি কোর্ট প্রাঙ্গণে আসতাম সেই কাশিমপুর থেকে। প্রতিদিন আমাকে 5টি 7টি করে মামলা হাজিরা নিয়ে দিয়ে আমাকে সকাল ফজরের নামাজ কখনো আমি পড়তে পারতাম, অনেক ক্ষেত্রে আমি গাড়িতে বসেই নামাজ আদায় করতাম। আমাকে সেই কোর্ট প্রাঙ্গণে হাজির করা হতো প্রতিটা দিন। আমার এটা নিত্য জীবনের সঙ্গী ছিল। এই এই গাড়িটির মধ্যে প্রিজন ভ্যানে, আপনারা জানেন কিনা জানি না, আপনার খবর নিয়ে দেখবেন, কাশিমপুরে একজন আসামি যদি একদিন কোর্টে আসে, সে 5 দিন ঘুমায়। আর আমাকে প্রতিটা দিন, শুক্র এবং শনিবার ব্যতীত, আমাকে প্রতিদিন এই হ্যান্ডকাপ পরিয়ে, দামদা বেরি পরিয়ে আমাকে প্রতিদিন কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হতো। আমাকে কি অকথ্য নির্যাতন করেছে এটা আমি কাউকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। যারা কারাগারে ছিলেন, যারা জেল খেটেছেন, তারা আমার কষ্টের কথা হয়তো কিছুটা অনুভব করতে পারবেন। এই কষ্টের মধ্যে দিয়ে আমি এই দলটি করে এসেছি। আমি আমার ওই যে আপনি একটা মামলা থেকে দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পরে ছাড়া পাচ্ছেন, এরপরে মনে হচ্ছে আপনি জামিন পেয়েছেন, এরপর আবার অন্য একটি মামলায় আপনাকে জেলে ঢোকানো হচ্ছে বা পাঠানো হচ্ছে। এই যে অর্থনৈতিক সাপোর্ট, এই যে দৌড়াদৌড়ি এবং আপনাকে জামিন করার জন্য যে সাপোর্ট, এটা দল থেকে পেয়েছিলেন নাকি? না, আমি দল থেকে কোনো উল্লেখযোগ্যভাবে আমি সাপোর্টিং পাইনি। আমার পরিবার, আমার সহযোদ্ধা সহকর্মীরা অনেকে যারা আছেন স্বাবলম্বী, 366টির মামলা ফেস করে আমাকে বের হতে হয়েছে। একটি মামলা হঠাৎ করে দেখা যায় 5টি মামলা দিয়ে আমাকে গ্রেফতার দেখিয়েছে।
5টি মামলা জামিন করতে করতে আবার 5টি মামলা এসেছে, আবার সোন অ্যারেস্ট, আবার 5টি মামলা, আবার রিমান্ড। এভাবে করে আমার প্রতিদিন আমার 30 দিনে একটানা আমি রিমান্ডে ছিলাম। এরপরে আমাকে প্রথমে 70টি মামলা দিয়ে প্রথম চালান দেওয়া হলো। 70টি মামলা জামিন করলাম পর্যায়ক্রমে। আমি জামিন করার পর আবার 5টি মামলা দিয়ে আমাকে গ্রেফতার দেখা হলো। একটা সময় এসে কিছু মামলা আমাকে গ্রেফতার দেখানো হতো না। তখন আমরা কি করব? পুলিশের কাছে যাই, থানায় যাই, আমাদের আত্মীয় স্বজন, আমার স্ত্রী যায় থানায়। আমার স্ত্রীর মামলা সংক্রান্ত বিষয় তেমন কিন্তু বুঝে না। আমার বাচ্চা দুটি ছোট ছোট ছিল, আমি একদম ছোট রেখে গিয়েছি। সেই বাচ্চাগুলি নিয়ে সে কঠিন একটা সময় অতিক্রান্ত করেছে। আমার থানা থেকে পুলিশ বলে যে আপনি কোর্টে যান, কোর্টে মামলা দেওয়া হচ্ছে, সরেন অ্যারেস্ট দেখানো হবে। কোর্টে দৌড়ালে বলতো থানায় যান, থানা থেকে গ্রেফতার ওয়ারেন্ট না দিলে আমরা সরেন অ্যারেস্ট দেখাতে পাচ্ছি না। এইভাবে করে আমাদেরকে প্রতিনিয়ত ঘোরাতো। তো একটা পর্যায়ে আমরা হাইকোর্টে শরণাপন্ন হলাম যে আমার যে সমস্ত মামলা কাস্টডিতে আছে, আমি জামিনপ্রাপ্ত হয়েছি, কিন্তু এই মামলাগুলি আমার এখনো সরেন অ্যারেস্ট দেখানো হচ্ছে না। আমি আদালতের কাছে অনুমতি চাই এই মামলাগুলি যাতে সরেন অ্যারেস্ট দেখানো হয়। হাইকোর্ট অর্ডার দিয়ে দিলেন যে এই নিম্ন আদালতকে এই মামলাগুলিকে কেন সরেন অ্যারেস্ট দেখানো হচ্ছে না, অনতি বিলম্বে তাকে সরেন অ্যারেস্ট দেখানো হোক। নিম্ন আদালতে আসার পর বলে হাইকোর্ট কি করবে? আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে এগুলি আমার দেখার সময় নেই, আমরা যখন মন চাবে আমরা সরেন অ্যারেস্ট দেখাবো। এইভাবে করে করে আমাকে 3.5 বছর একটানা আমি কারাগারে আবদ্ধ ছেলে মানবতার জীবনযাপন করেছি। আপনাকে আপনাকে যদি বলা হয় যে আপনি সেই ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত এতদিন রাজনীতি করেছেন, দীর্ঘ রাজনীতি ক্যারিয়ারে কি পেয়েছেন, কি হারিয়েছেন, এই হিসেবটা আপনার কাছে আসলে কেমন? আপনার পর্যবেক্ষণটা কেমন? আমি রাজনীতি করতে এসে আমার পরিবারকে সময় দিতে পারিনি, এটা আমার জীবনের সবচেয়ে বড় একটি অ্যাচিভমেন্ট। যে জিনিসটা আমি পাইনি কখনো, যে ভালোবাসাটা দেওয়ার কথা ছিল, জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমি কারাগারে অতিবাহিত করেছি। আমার বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছিলেন, আমি প্যারোলে বাবার লাশ দেখতে পেরেছিলাম সেদিন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের বদৌলতে। পিন্টু ভাই সেদিন যদি এগিয়ে না আসতেন তাহলে হয়তো বাবার লাশটাও দেখতে পারতাম না। এই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই 96 আন্দোলনে আমার 8 জন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমি যখন কোতোয়ালি থানা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম, তখন আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। এবারও আমাদেরকে ফ্যাসিবাদী সরকার, আমার 8 জন সহকর্মী, আমার আপন ভাতিজাও এই গুমের শিকার হয়ে আছেন। 2013 সালে তাদেরকে গুম করে রাখা হয়েছে। এই 8টা পরিবার নিয়ে আমি খুব মানবেতর জীবন যাপন করেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদেরকে কখনো বুঝতে দিইনি। আমি তাদেরকে প্রতিনিয়ত বলতাম যে তোমাদের স্বামী অথবা তোমাদের ভাইরা অবশ্যই ফিরে আসবে, এই বলে বলে তাদেরকে সান্ত্বনা দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত তারা ফিরে আসেনি। এই 8টা ছেলেই আমাদের কোতোয়ালি এই এলাকার, আমাদের এই বংশাল এই ওয়ার্ডের 4 জন এবং সুত্তাপুরের 3 জন, এই 7টি পরিবার গুমের শিকার হয়ে আছেন। তারা আবার একনিষ্ঠ কর্মী ছিল, আমার হাত ধরেই তারা রাজনীতিতে এসেছিল, তারা গুমের শিকার হয়েছিল, তারা আজ পর্যন্ত আমরা ফেরত পাইনি তাদেরকে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা এবং আমার সবচেয়ে বড় জীবনের দুঃখজনক ঘটনা যে আমি এই পার্টিটা করতে পারলাম না, আমাকে এই পার্টিটা করতে দেওয়া হলো না। এই দলটাকে আমাকে এক প্রকার বিতাড়িত করেই বের করে দেওয়া হলো। আমাকে যদি একটা বার জিজ্ঞাসা করা হতো, অবশ্যই আমি অন্যদের মতো নয়, অন্যদের অনেককেই ডাকা হয়েছে, তারপরে ডাকানোর পরও তারা ইলেকশন করেছে, কিন্তু আমি ইসাক সরকারকে যদি একবার ডাকা হতো, আমি অবশ্যই আমার আনুগত্য, আমার ভালোবাসা দিয়ে যে পার্টির জন্য জীবন যৌবন বিসর্জন করেছি, যে দেশনেত্রী মমতাময়ী মা আমাকে ইসাক সরকার বলে ডাকতেন, আমাকে সন্তান হিসাবে যিনি আমাকে আদর করতেন, ভালোবাসতেন, সেই সেই সন্তান ইসাক সরকার কখনো এই ভুলটি করতেন না। কিন্তু আমি আসলে এই দলটি করতে পারলাম না, আমাকে করতে দেওয়া হয় নাই। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত এখনো অব্যাহত আছে, আমি কারো কাছে বিচার পাইনি। আমি অনেকের কাছে বলেছি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, আপনারা একটু দেখুন, ভাবুন, কিন্তু আমি কারো কাছে কোনো সাড়া পাইনি। আজকে সারা বাংলাদেশে আমাকে এটি ট্রল করে, আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার করে, যেটা কোনোদিন করিনি সেটাও বলে, আমাকে এটি মানতে বাধ্য করতে হচ্ছে। আমি এগুলি সহ্য করতে হচ্ছে। আমার পরিবার প্রতিদিন কান্না করে, রাজনীতি ছেড়ে দাও, যে রাজনীতি দিয়ে অপমান হবো, অপদস্থ হবো, কেন সে রাজনীতি করবা? প্রতিনিয়ত আমার পরিবার কিন্তু আমার কাছে বলে, কিন্তু রাজনীতি তো আমার নেশা, রাজনীতি তো আমার রক্তের শরীরে মিশে আছে। আমি জনগণের সেবা করতে চাই, জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে চাই। এই নেশার কারণে আমি দল ছাড়তে পারিনি, এখনো কোনো রাজনীতিকে ছাড়তে পারিনি। আমার রাজনীতি হয়তো আমাকে ছেড়ে দিতে হতো। আমি এনসিপিতে জয়েন করেছি, আমি জনগণের জন্য কাজ করতে চাই, এনসিপির হয়ে এখন থেকে আমি কাজ করব। এই পুরান ঢাকা না শুধু, আমি ইনশাল্লাহ যেখানেই পাবো আমি এনসিপির পক্ষ হয়ে জনগণের জন্য একজন সেবক হয়ে জনগণের সেবা দেওয়ার জন্য আমি কাজ আপনার করব। সাবেক দল বিএনপি এবং
বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আহ, দলের রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক থিওরি বলেন বা যেটাই বলি, দলের কর্মকাণ্ড এবং তারেক রহমানকে নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা, তারেক দেখুন, রহমানের দেশ নায়ক উদ্দেশ্যে তারেক কিছু রহমান বলার সকল কিছুর ঊর্ধ্বে। উনি আমাকে স্নেহ করেন, পছন্দ করেন, ভালোবাসেন। ওনার প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এটা সারা জীবন থাকবে। উনি আমাদের অভিভাবক ছিলেন রাজনীতির, উনি অভিভাবক হিসাবে থাকবেন। কিন্তু বিষয়টা হলো আমরা ওনার কাছে যোগাযোগ স্থাপন করতে পারিনি, ওনার কাছাকাছি আমি যেতে পারিনি, আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে। উনি যদি জানতেন, উনি যদি একটু শুনতে পেতেন, অবশ্যই আমাকে ডেকে নিয়ে আমি ওনার কাছাকাছি থেকে আমার সাথে প্রায় স্কাইপেতে কথা হতো। আমি যখনই যে আবদার করেছি আমাকে কখনো উনি ফেলে দেননি, নিরাশ করেননি, আমাকে উনি সেটাই দিয়েছেন। কিন্তু আমি এবার ওনার কাছাকাছি যেতে পারিনি, এটা আমার জন্য দুর্ভাগ্য। এবং যারা আমাকে যেতে বাধাগ্রস্ত করেছে এটা তাদের ব্যাপার। আমি চাই যে আমার মতো কোনো কর্মী যাতে এই প্রতিহিংসার শিকার না হয়। সারা বাংলাদেশের অগণিত নেতাকর্মী যারা এইভাবে নিগ্রহের শিকার, ষড়যন্ত্রের শিকার, যারা এখনো তাদের জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো পার্টির প্রতি ব্যয় করে আজকে নিঃস্ব হয়ে আছে, কিন্তু পার্টি ক্ষমতায় আছে, কিছু অনুপ্রবেশকারীদের কারণে তারা পার্টি ঠিক মতো করতে পারছে না, অবহেলিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি আমি পার্টির প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তাদের বিষয়ে অবশ্যই আপনি তাদের প্রতি সুদৃষ্টি দিবেন, না হয় তারাও কিন্তু একসময় হারিয়ে যেতে বাধ্য হবে।